where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং, আমার নাম সুপ্রতিম রায়। আমি অক্রম স্কুলের বায়োলজির টিচার। আজকে আমি ক্লাস 12-এর চ্যাপ্টার 10 সেটা পড়াবো। তো চ্যাপ্টার 10-এ আমাদের রয়েছে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশান, খাদ্য উৎপাদনের উন্নতি সাধন। তো খাদ্য উৎপাদনের উন্নতি সাধনে এখানে যে আমাদের যে এই পৃথিবীতে প্রতি মুহূর্তে যে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য খাদ্যের দরকার। তো খাদ্য কাজেই উৎপাদনটাও তাহলে আমাদেরকে বাড়াতে হবে। শুধু উৎপাদনটা বাড়ালে চলবে না, তার উন্নতি সাধনও করতে হবে, অর্থাৎ গুণগত মান উৎকর্ষ সেটাও বাড়াতে হবে বা বৃদ্ধি করতে হবে। তো সেই যে জিনিসটা অর্থাৎ ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশান, খাদ্য উৎপাদনের জন্য আমাদের উন্নতি করতে হবে, সেই লক্ষ্যে আমাদের কতগুলো নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। অর্থাৎ প্রথমে আমাদের কি করতে হবে, তো এই ইয়েতে সেখানে আমাদের প্রথমেই রয়েছে উদ্ভিদ প্রজনন বিদ্যা অর্থাৎ প্ল্যান্ট ব্রিডিং। প্ল্যান্ট ব্রিডিং, তো প্ল্যান্ট ব্রিডিংয়ের উদ্ভিদ প্রজনন বিদ্যা অর্থাৎ এখানে কি করা হয়, এখানে প্রথমে উদ্ভিদ নির্বাচন করতে হয়। অর্থাৎ সেখানে নির্দিষ্ট কিছু উদ্ভিদ যাদেরকে আমরা ব্রিড করব, যাদের উন্নতি সাধন করব, সেই ধরনের উদ্ভিদকে নির্বাচন করতে হয়। সেই নির্বাচনের জন্য কি করতে হয় না, উন্নত জাতের উদ্ভিদ সেটাকে নিতে হয়। তো উন্নত জাতের উদ্ভিদ আমরা পাবো কিভাবে? তো একটা হচ্ছে প্রাকৃতিক উপায়, অর্থাৎ বিভিন্ন জায়গাতে শস্য ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গাতে সেখানে যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদ থেকে উন্নত মানের উদ্ভিদটাকে নির্বাচন করে সেখান থেকে তার বীজ সংগ্রহ করে সেই বীজকে পর্যায়ক্রমিকভাবে কতগুলো জননের মাধ্যমে, কতগুলো বংশের মাধ্যমে সেখান থেকে উন্নত বীজটাকে নিয়ে তারপর সেটাকে শস্যক্ষেত্রে সেটাকে আমরা বপন করি এবং সেটাকে আমরা নির্বাচন করলাম। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ প্রাকৃতিকগতভাবে আমরা সেটাকে করছি। আরেকটা হচ্ছে কৃত্রিম নির্বাচন, আর্টিফিশিয়াল, অর্থাৎ আমরা করব সেটা। ঠিক আছে, তো আমরা কীভাবে করব না, তার মধ্যে এটা রয়েছে, একটা রয়েছে দলবদ্ধ নির্বাচন। অর্থাৎ সেখানে উন্নত জাতের উদ্ভিদকে আমরা নির্বাচন করলাম, সেখান থেকে বীজ সংগ্রহ করলাম, সেই বীজকে আবার জমিতে ছড়িয়ে দিলাম, সেখান থেকে আবার উন্নত উদ্ভিদকে সংগ্রহ করলাম, আবার তাদের বীজ সংগ্রহ করে আবার ছড়ালাম। এইভাবে করতে 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 একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, নির্দিষ্ট বংশতে গিয়ে যখন দেখছি যে না আমরা সেই আমাদের আকাঙ্ক্ষিত যে উদ্ভিদ সেটাকে পেলাম, তখন সেটাকে আমরা শস্যক্ষেত্রে বা চাষের যোগ্য হিসাবে তাদেরকে আমরা নির্বাচন করলাম। আরেকটা হচ্ছে কি বিশুদ্ধ বংশধারণ নির্বাচন, অর্থাৎ সেক্ষেত্রে কি করা হচ্ছে না, বিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ জনিত্রী নির্বাচন করা হয়। তাদের মধ্যে সেখান থেকে বীজ সংগ্রহ করা হয়, সেখান থেকে বীজ সংগ্রহ করে তাদেরকে বপন করা হলো। বপন করার পরে সেখান থেকে আমার যে আকাঙ্ক্ষিত উদ্ভিদ যেটা পেলাম সেটাকে নিয়ে বাদবাকিগুলিকে বাতিল করে দেওয়া হয়। আবার সেখান থেকে বীজ উৎপন্ন করে আবার তাদেরকে ছড়া হয়। এইভাবে করতে করতে প্রায় F6 F7 অর্থাৎ প্রথম অপত্যজনু, দ্বিতীয় অপত্যজনু করতে করতে সপ্তম অপত্যজনু পর্যন্ত বা ষষ্ঠ অপত্যজনু পর্যন্ত যাওয়া হয়। গিয়ে সেখান থেকে এবার কি করা হয় না, আমাদের যে জনিত্রী সেই জনিত্রীটাকে নির্বাচন করে তখন তার থেকে এবার আমরা বীজ সংগ্রহ করি এবং বীজ সংগ্রহ করে তখন সেটা কৃষিকার্যে আমরা প্রয়োগ করি। এটা হচ্ছে নির্বাচন। আরেকটা নির্বাচন কিভাবে হয় না, ক্লোনের মাধ্যমে। তো ক্লোনের মাধ্যমে সাধারণত অঙ্গজ জনন পদ্ধতিতে যে সমস্ত উদ্ভিদদের
বংশ বৃদ্ধি হয় তাদের ক্ষেত্রে, যেমন আদা, আলু, বিভিন্ন ধরনের অঙ্গের মাধ্যমে প্রভৃতি, সেখান থেকে কি করা হচ্ছে না সেই অংশটাকে নির্বাচন করা হয়, বিশুদ্ধ কোন অংশটা ভালো সেই অংশটাকে নির্বাচন করে সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে কতগুলো জনুর মাধ্যমে সেটাকে আমরা করে থাকি। এটা যে ক্লোনের মাধ্যমে করা হচ্ছে। তো এরপরে আসছি যে এই যে প্ল্যান্ট ব্রিডিং হলো, অর্থাৎ জনিত্রী নির্বাচন হলো, এটা হচ্ছে নির্বাচন। এবার আরেকটা ধাপে আমরা যাচ্ছি সংকরায়ন, হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, আমরা মেন্ডেলের এক সংকর জনন, দ্বিসংকর জনন, এই ধরনের সংকরায়ন কথাটা সাথে আমরা পরিচিত, আমরা পড়ে এসেছি। তো মেন্ডেল যে করেছিলেন, তিনি কি করেছিলেন না, তিনি বিশুদ্ধ মটর গাছকে পেয়েছিলেন, তিনি বিশুদ্ধ মটর গাছকে পেয়েছিলেন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হাইব্রিড অর্থাৎ সংকরণ যে আমরা করব, সেক্ষেত্রে আমরা বিশুদ্ধ বংশধারাকে আমরা নির্বাচন করলাম আগে। নির্বাচন করার পরে এবার আমাদের এখানে কতগুলো ধাপ রয়েছে, অর্থাৎ তার প্রথম ধাপে হচ্ছে গিয়ে যে কিভাবে আমরা করব। একই প্রজাতির মধ্যে সেটা হতে পারে, একই গণের দুটি সদস্যের মধ্যে হতে পারে, এইভাবে অনেকগুলো ধাপ রয়েছে। সেই মাধ্যমে আমরা, অর্থাৎ নির্দিষ্ট একই প্রজাতির মধ্যে সেটা হতে পারে, নির্দিষ্ট আন্তঃপ্রজাতি সংকরণ হতে পারে, অন্তঃপ্রজাতি সংকরণ হতে পারে, অন্তঃগণ সংকরণ হতে পারে, ঠিক আছে। এইভাবে আমরা সেটাকে সংকরণগুলো করতে পারি। তো সংকরণের উদ্দেশ্যটা কি? সংকরণের উদ্দেশ্য হচ্ছে কি, একটা উদ্ভিদের মধ্যে সমস্ত গুণ থাকে না, অর্থাৎ সমস্ত ভালো গুণ থাকে না বলতে বোঝাচ্ছি যে একটা উদ্ভিদের মধ্যে সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলো নাও থাকতে পারে। এবার তাহলে সেই উদ্ভিদের মধ্যে ভালো বৈশিষ্ট্য, আরেকটা উদ্ভিদের মধ্যে ভালো বৈশিষ্ট্য, দুটোকে যদি আমরা মিলিত করে তাদেরকে ব্রিড করিয়ে যদি একটা উদ্ভিদের মধ্যে সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এসে সেখান থেকে যদি আমরা ফসল উৎপাদন করতে পারি, শস্য উৎপাদন করতে পারি, বা আমাদের নির্বাচিত যে খাদ্য উৎপাদনের জন্য যে উদ্ভিদের যে উন্নতি সাধন, তাহলে সেটা আমরা করতে পারবো। তাহলে এইটাই হচ্ছে সংকরণের প্রধান উদ্দেশ্য। কোনো একটা গাছের মধ্যে হয়তো ফলন খুব বেশি হচ্ছে, কিন্তু সেটা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। আরেকটা উদ্ভিদের মধ্যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, কিন্তু তার শস্য উৎপাদনের ক্ষমতাটা কম। তাহলে এই দুটো উদ্ভিদকে আমি যদি সংকরায়িত করি, অর্থাৎ হাইব্রিড করি, তাহলে সেক্ষেত্রে একটা উদ্ভিদের মধ্যে আমি কি পাবো, ফলন বেশি পাবো, আবার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটাও পাবো। এটি হচ্ছে সংকরণের প্রধান উদ্দেশ্য, ফলন বৃদ্ধি করা, রোগ মুক্ত উদ্ভিদ নির্বাচন করা, তার সাথে কি হচ্ছে না ফলন বৃদ্ধি করা হবে, গুণগত তার মান বৃদ্ধি করা হবে। এই সমস্ত উদ্দেশ্যর দিকে লক্ষ্য রেখেই সংকরণটা করানো হয়। তো এই সংকরণের জন্য অনেকগুলো ধাপ রয়েছে। তো এই ক্ষেত্রে ইতর পরাগযোগ প্রথমে করানো হয়। আমরা মেন্ডেলের ক্ষেত্রে দেখেছি তিনি যে প্রথম যে F1 জনু, যেটা তার আগে যে জনিত্রী জনুর যেটা ছিল পি জনু, তো সেক্ষেত্রে কি করানো হয়েছিল না ইতর পরাগযোগ ঘটানো হয়েছিল। তো ইতর পরাগযোগ ঘটাতে গেলে এখন যদি সেটা সপুষ্পক উদ্ভিদ হয়, তাহলে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেটাকে কি করতে হবে না একলিঙ্গ ফুলে পরিণত করতে হবে। তাহলে একটা উদ্ভিদের ক্ষেত্রে সেক্ষেত্রে কি করতে হবে না, সেক্ষেত্রে যে আমাদের যে অংশটা রয়েছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, তাহলে পুংকেশর চক্রকে বাদ দিতে হবে। তাহলে এখানে শুধু গর্ভকেশর চক্রটা থাকলো। অপর উদ্ভিদের ক্ষেত্রে যে আরেকটা উদ্ভিদ আমি যেটা নির্বাচন করেছি, সেই উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র পুংদণ্ডটা অর্থাৎ পুংকেশর চক্র থাকলো, অর্থাৎ পরাগধানী থাকলো, অর্থাৎ পরাগরেণু থাকলো সেখানে। তাহলে এই ক্ষেত্রে কি করাচ্ছে না এই যে পরাগধানী অর্থাৎ পুংকেশর চক্র, এটাকে বাদ দিতে হবে, সেই ফুল থেকে বাদ দিতে হবে। সেই ফুল থেকে বাদ দেওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে। চিমটার সাহায্যে সেগুলিকে আমরা তুলে ফেলতে পারি, আমরা গরম জল ঠান্ডা জলের মাধ্যমে সেটাকে করে ফেলতে পারি, বা আরও অন্যান্য হরমোন প্রয়োগের মাধ্যমে আমরা সেটাকে রিমুভ করতে পারি, ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগের মাধ্যমে আমরা পরাগ রেণুটাকে নষ্ট করে দিতে পারি। করে দেওয়ার পরে কি করা হলো না সেই যে তাহলে এখানে আমাদের
কেবলমাত্র স্ত্রীকেশর চক্রটা রইল। স্ত্রীকেশর চক্রটাকে এবার কি এই অংশ ফুলটাকে কি করা হয়, ব্যাগিং করে দেওয়া হয়, ব্যাগিং অর্থাৎ ঢেকে দেওয়া হলো যাতে অন্য কোনো অবাঞ্ছিত অংশ এই ফুলের মধ্যে না পড়তে পারে। অপর যে ফুলটা রয়েছে যেখানে শুধু পরাগধানী রয়েছে সেটাকেও কিন্তু ঢেকে রাখা হয়। এইবার পরিণত হওয়ার পরে এই যে পরাগধানীর থেকে পরাগরেণু সেটা নিয়ে এসে এখানে গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয়। করে দেওয়ার পরে সেটাকে আবার ব্যাগিং করে রাখা হয়। তারপর এখানে ট্যাগিং করা হয়, অর্থাৎ ট্যাগ, লেবেলিং। একটা ট্যাগের মধ্যে, একটা কাগজের টুকরোর মধ্যে সেখানে লিখে রাখা হয় যে কি কিভাবে আমি এখানে কি করেছি, কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে, কত তারিখে করা হয়েছে, কোন সময় করা হয়েছে, সেই সময় প্রাকৃতিক অবস্থা কি ছিল, টেম্পারেচার কত ছিল, আবহাওয়া কীরকম ছিল, সেই সমস্তগুলো লিখে রাখা হয়। এরপরে কি করা হচ্ছে না, এই ফুলে এবার যখন সেখানে বীজ উৎপন্ন হলো সেই বীজ নিয়ে আমরা কি করব না জমিতে বপন করব। তো এই যে জমিতে যে বপন করা হবে, এই যে সিডসগুলো আমরা পেলাম, এটা হচ্ছে F1 জনু। এই F1 জনুতে যে আমরা সিডসগুলো পেলাম, আমরা কি করে বুঝবো যে আমি যে আকাঙ্ক্ষিত অংশ যেটা আমি চাইছি সেই অংশটা যে আমি পেয়েছি, কি করে বুঝবো? তাহলে বীজকে কি করতে হবে না, বপন করতে হবে, জমিতে বপন করতে হবে। বপন করার পরে যে উদ্ভিদগুলো সৃষ্টি হবে দেখতে হবে যে সেখানে আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদ কি পরিমাণে রয়েছে, কতটা রয়েছে। তো সেখানে F1 জনিতে আমি যেটা পেলাম সেখান থেকে কি করতে হবে না, প্রথমে আমাদেরকে আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদ যেটা পাবো সেগুলিকে নিয়ে বাদবাকিগুলিকে বাতিল করে দেওয়া হয়। এরপরে আবার তাদের মধ্যে স্বপরাগযোগ, সেলফ পলিনেশন, সেলফ পলিনেশন করা হয়। পেলাম F2। F2তে যে বীজগুলো পাবো তাদেরকে আবার বপন করব, আবার সেখান থেকে আমি আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদগুলিকে সংগ্রহ করব বা নির্বাচন করব, বাদবাকিগুলিকে আবার বাতিল করে দেবো। এখানে গণ্ডগোল বা ভুলে গেলে চলবে না, আমি প্রথমেও কিন্তু এই ধরনের একটা ঘটনা বলেছি, সেটা হচ্ছে দলবদ্ধ নির্বাচন বা প্রাকৃতিক নির্বাচন বা কৃত্রিম নির্বাচন। সেটা হচ্ছে নির্বাচন অর্থাৎ জনিত্রী যৌন নির্বাচন। আর এখানে হচ্ছে গিয়ে আমি অপত্য নির্বাচন করছি, অর্থাৎ আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদ নির্বাচন করছি। দুটো আলাদা। প্রথমটা ছিল জনিত্রী নির্বাচন অর্থাৎ পিতামাতা, সেটা নির্বাচন করলাম। আর এখন যেটা করছি সেটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ বা আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদ নির্বাচন। ঠিক আছে, সেজন্য প্রথমে F1 হলো, তার বীজ বপন করলাম, সেলফ পলিনেশন করে তার বীজ বপন করলাম, F2 পেলাম, আবার সেলফ পলিনেশন করলাম, F3 পেলাম, আবার সেলফ পলিনেশন করলাম, F4 পেলাম। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমার আকাঙ্ক্ষিত উদ্ভিদগুলিকে নিয়ে নিতে হবে, আর আমার যেটা আকাঙ্ক্ষিত নয় সেগুলিকে বাতিল করে দিতে হবে। এইভাবে করতে করতে আমরা F6 বা F7 পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত যাওয়া হয়। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো নেই, আমাকে দেখতে হবে যে আমি কতক্ষণ পর্যন্ত, কোন সময়ে গিয়ে আমি আমার আকাঙ্ক্ষিত যে উদ্ভিদ যেটা আমি চাইছি সেটা কোন অপত্যতে গিয়ে আমি পাচ্ছি 100%, অর্থাৎ কোনো রকম কোনো সেখানে অংশ অন্য কোনো মানে অন্য কোনো উপাদান বা অংশ বা বৈশিষ্ট্য সেখানে থাকবে না আমার আকাঙ্ক্ষিত অংশ ছাড়া। এবার সেটা যখন পাওয়া গেল তখনও আরও দু একটা জেনারেশন সেটাকে করে নিয়ে তখন বাদবাকি পরবর্তীতে সেখানে কৃষকদের হাতে বা জমিতে বা ফসল নির্বাচনের জন্য বা ফসল উৎপাদনের জন্য সেটা বাজারে ছেড়ে দেওয়া হয়। এখানে আমাদের খাদ্য উৎপাদনের উন্নতি সাধনের জন্য আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার, কলা পালন।
তো টিস্যু কালচার যেটা করা হয় সেখানে বিভিন্নভাবে উদ্ভিদের বিভিন্ন অংশ, সেটা তার কাণ্ডের অংশ হতে পারে, ক্যালাস অংশ বা মূলের অংশ, ভ্রূণের অংশ, হ্যাঁ, বিভিন্ন অন্য কোনো অঙ্গের অংশ, সেগুলিকে নেওয়া হয়। তো এর উদ্দেশ্যটা কি না, উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে খুব দ্রুত যাতে আমরা উৎপাদন করতে পারি, রোগমুক্ত অংশ নির্বাচন যাতে করতে পারি, রোগমুক্ত উদ্ভিদ যাতে সৃষ্টি করতে পারি। কোনো একটা উদ্ভিদ অনেক সময় কি হয় না, বন্ধা হয়ে গেল, অর্থাৎ তার উৎপাদনের ক্ষমতাটা আর নেই, ফসল উৎপাদন আর সে করতে পারছে না, গাছটা রয়েছে, উদ্ভিদটা রয়েছে। সেই ক্ষেত্রে আমার তার অংশ থেকে, ভ্রূণের অংশ হোক বা অন্য কোনো অংশ, দেহজ অংশ থেকে নিয়ে তখন সেটাকে যদি আমরা কালচার করি, তখন সেখান থেকে আমরা আবার নতুন করে উদ্ভিদ পাবো। খুব দ্রুত আমরা উদ্ভিদ অংশ সৃষ্টি করতে পারবো এবং সেখানে রোগমুক্ত থাকবে, খুব তাড়াতাড়ি ফলন বৃদ্ধি হবে, উন্নত জাতের উদ্ভিদ আমরা সেখান থেকে পেয়ে যাব, অর্থাৎ যেখান থেকে আমরা নিচ্ছি ক্লোন, এটা ক্লোন থেকে নেওয়া হবে। তো এই ক্ষেত্রে সেখানে আমরা ভ্রূণ নিতে পারি, বিভিন্ন ধরনের ক্যালাস পালন করতে পারি, প্রোটোপ্লাস্টকে পালন করতে পারি। তো এই পালনের জন্য কি করা হয়, কোনো একটা উদ্ভিদ অংশ, সাপোজ গাজরের অংশ, গাজরের ক্যালাস, সেখান থেকে প্রথমে এটাকে মার্কিউরি ক্লোরাইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে, ধুয়ে নেওয়া হবে যাতে কোনো রকম রোগ জীবাণু সেখানে না থাকে। নিয়ে তারপর সেটাকে ভালো করে আবার জল দিয়ে ধুতে হবে, ধুয়ে তারপর সেটাকে টুকরো টুকরো করতে হবে, করে নিয়ে তার যে অংশগুলো রয়েছে সেগুলিকে আবার বিশুদ্ধ করতে হবে, রোগ জীবাণু মুক্ত করতে হবে, করে নিয়ে সেখান থেকে আরও ছোট অংশ কেটে নিয়ে সেটাকে টিস্যু কালচার মিডিয়ামের মধ্যে রাখতে হবে। কালচার মিডিয়াম, কালচার মিডিয়াম, এই কালচার মিডিয়ামের মধ্যে সেখানে রাখা হয়। তো কালচার মিডিয়াম জিনিসটা কি না, কালচার মিডিয়াম জিনিসটা হচ্ছে আমরা গাছ লাগানোর পরে গাছকে আমরা বিভিন্ন রকমভাবে সার প্রয়োগ করি, ফার্টিলাইজার্স, সেটা জৈব সারও হতে পারে আবার রাসায়নিক সারও হতে পারে। তো এই যে জৈব সার বা রাসায়নিক সার, এটা দেওয়ার কারণটা কি, অর্থাৎ এটা উদ্ভিদের খাদ্য। তার কারণটা কি না, সাধারণভাবে মাটিতে উদ্ভিদের খাদ্য রয়েছে, কিন্তু সেই খাদ্যটা তার পক্ষে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে নাও হতে পারে। তা আমরা যখন ল্যাবরেটরিতে অর্থাৎ পরীক্ষাগারে আমরা এই জিনিসটা করব, কালচার মিডিয়াম যখন তৈরি করব, সেই উদ্ভিদের ক্ষেত্রে কোন কোন উপাদান, খনিজ উপাদান প্রয়োজন, সেই উপাদানগুলোকে দিয়ে একটা দ্রবণ করা হয়, একটা মিডিয়াম, একটা মাধ্যম তৈরি করা হয়। সেই মাধ্যমের মধ্যে তখন সেটাকে কি করা হয়, সেই মাধ্যমের মধ্যে আমরা অ্যাগার কালচারের মাধ্যমে সেটা করতে পারি, বা সেটা কালচার মিডিয়াম সলিউশন তার মধ্যে হতে পারে। সেখানে ওই ক্যালাস অংশটা যেটা আমরা নির্বাচন করছি, সেই অংশটাকে রেখে দিয়ে আমরা কি করতে পারি না, সেটাকে উৎপাদন করতে পারি। সেগুলো অনেকগুলো ছোট ছোট টুকরো করে আমরা করতে পারি, সেখান থেকে তৈরি হলো, আবার সেগুলিকে নিয়ে আবার সেগুলিকে আমরা কাট করে অর্থাৎ ক্যালাস তৈরি করে আবার সেখানে আমরা কালচার করতে পারি। এটা হচ্ছে টিস্যু কালচার। এর ফলে কী হচ্ছে না, আমরা উন্নত মানের উদ্ভিদকে পাবো, ঠিক আছে, রোগমুক্ত উদ্ভিদ অংশ পাবো, খুব তাড়াতাড়ি ফলন যাতে হয় সেই জায়গাটাতে করতে পারবো, একসাথে অনেকগুলো অসংখ্য মানে অনেক একসাথে উদ্ভিদের চারা উৎপাদন করতে পারবো। এটা হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্য। নেক্সট আমরা আসছি এসসিপি, সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিন বলতে কি বোঝাচ্ছে, তো প্রোটিন জাতীয় খাদ্য তো আমরা গ্রহণ করছি, মাছ, মাংস, ডিম, ছানা, ডাল। তো এই প্রোটিন জাতীয় খাদ্য যে আমরা গ্রহণ করছি, কি হচ্ছে না, আমাদের এই পৃথিবীতে একই ব্যাপার, অর্থাৎ খাদ্য উৎপাদন হওয়া এবং প্রোটিন জাতীয় খাদ্যের একটা অভাব থেকে যায় বিভিন্ন জায়গাতে। এটা তোমার আমার বা আমাদের কথা হচ্ছে না, একটা নির্দিষ্ট কোনো অঞ্চলে থাকতে পারে, কোনো নির্দিষ্ট একটা পরিবারের মধ্যে সেখানে থাকতে পারে। তো সিঙ্গেল সেল প্রোটিন জিনিসটা কি না, ব্যাকটেরিয়া, ইস্ট, বিভিন্ন ধরনের শৈবাল ইত্যাদি এদের দেহ থেকে প্রোটিন নিষ্কাশন করা হয়, বা তাদের দেহের মধ্যে যে প্রোটিনটা রয়েছে সেই প্রোটিনটাকে খাদ্য হিসাবে গ্রহণ করা বা খাদ্যের মধ্যে সেটাকে মিশিয়ে দেওয়া, এবং সেই মাধ্যমে দিয়ে সেই প্রোটিনটাকে আমরা গ্রহণ করছি। এটা হচ্ছে
সিঙ্গেল সেল প্রোটিন বা এসসিপি বলা হচ্ছে। তো এর জন্য সেখানে কি হচ্ছে না, ফ্যাটের পরিমাণ খুব কম থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকে, আমরা সেখানে ভিটামিন এবং অন্যান্য উপাদানও সেখানে আমরা তার মধ্যে দিতে পারবো। যেমন সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে স্পাইরুলিনা, সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি, ঠিক আছে, স্পাইরুলিনা। এটা হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়া। এমনি সাধারণ ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে মিথালোফিলাস, মিথালোট্রপাস। ইস্টের মধ্যে রয়েছে ক্যান্ডিডা, আর ফিলামেন্টাস ফাঙ্গির মধ্যে রয়েছে ফিউজেরিয়াম। এটা হচ্ছে সূত্রাকার শৈবাল, ছত্রাক, ফিলামেন্টাস ফাঙ্গি। তাহলে এই যে আমরা কয়েকটা প্রজাতির নাম বললাম, সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে স্পাইরুলিনা, রয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে মিথালোফিলাস, মিথালোট্রপাস, ফিলামেন্টাস ফাঙ্গাসের মধ্যে রয়েছে ফিউজারিয়াম, তাছাড়া ইস্টের মধ্যে রয়েছে ক্যান্ডিডা, ইউটিলিস, পিচিয়া ইত্যাদি। এই সমস্ত ইস্ট, অর্থাৎ সোজা ইস্টের অনেকগুলো প্রজাতি রয়েছে, তার মধ্যে রয়েছে। আসছি আমরা বায়োফর্টিফিকেশন। বায়োফর্টিফিকেশন কথার অর্থ কি না, আমরা ফর্টিফাইড ফুড বলে একটা কথা বলে থাকি। ফর্টিফাইড ফুড অর্থাৎ সাধারণভাবে আমি যে ধান বা গম বা অন্য কোনো শস্য বা কোনো ফল বা কোনো সবজি, ভেজিটেবলস গ্রহণ করছি, তার মধ্যে একটা নির্দিষ্ট গুণ রয়েছে। কি গুণ না, সেই উপাদানগত অংশ রয়েছে। তো সেই উপাদানটা কিন্তু কম থাকতে পারে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যে গমের মধ্যে বা ধানের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো তো থাকবে, কিন্তু সেটা ধরা যাক কম রয়েছে। এবার আমি চাইছি বাড়াতে, সেক্ষেত্রে তখন কি করতে হবে না, তার গুণগত মান বৃদ্ধি করতে হবে। এই গুণগত মান একই উদ্ভিদের মধ্যে, উদ্ভিদটা সেটাই থাকবে, টমেটো, ধান, গম, বিভিন্ন ধরনের ফল, শাক সবজি, ভেজিটেবলস, এদের যে নির্দিষ্ট গুণটা রয়েছে তার মানটাকে বৃদ্ধি করা, সেইটাই হচ্ছে গিয়ে বায়োফর্টিফিকেশন। এবং সেই ধরনের ফলনগুলিকে আমরা বলছি ফর্টিফাইড ফুড। যেমন সোনালি ধান, ঠিক আছে, সোনালি ধান যার মধ্যে ভিটামিন এ রয়েছে, কিন্তু আরও বেশি করে ভিটামিন এ তার মধ্যে যদি আমরা রাখতে পারি বা তৈরি করতে পারি বা দিয়ে দিতে পারি, বা যাতে তার মধ্যে তৈরি হয়, উৎপাদন হয়, সেই ধরনের ফসল উৎপাদনের যে পদ্ধতি, সেই উৎপাদিত অংশটাকে বলছে ফর্টিফিকেশন করা, বায়োফর্টিফিকেশন করা। এবং সেই উৎপাদিত ফসলগুলিকে আমরা বলছি ফর্টিফাইড ফুড। তো ফর্টিফাইড ফুডের মধ্যে প্রোটিন সমৃদ্ধ যে বিনস, ডাল রয়েছে, ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রয়েছে ইত্যাদি। ক্যালসিয়াম এবং আয়রন শব্দ পালং শাকের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে, কিন্তু আরও বেশি। তাহলে আমরা সেই ভেজিটেবলসের মাধ্যমেই এই সমস্ত ভিটামিন, খনিজ লবণ সেগুলিকে পাবো। এই ধরনের, সেটাকে বলেছে ফর্টিফাইড ফুড বা বায়োফর্টিফিকেশন। এবার আসছে আমরা অ্যানিম্যাল হাজবেন্ডারি। অ্যানিম্যাল হাজবেন্ডারি হচ্ছে পশুপালন। তো এই পশুপালন আমাদের দেশে না, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে পশুপালন করা হয়ে থাকে। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে পোলট্রি বার্ডের মধ্যে রয়েছে আমাদের চিকেন, ডাক, কাউ, বাফেলো,
পিগ, গোট, ল্যাম্ব বা শিপ, ফিশ, বীজ। তাহলে অ্যানিম্যাল হাজবেন্ডারি মানে হচ্ছে পশুপালন। তার মধ্যে এই সমস্ত যে পশু এবং পাখি রয়েছে তাদেরকে নির্দিষ্ট পদ্ধতিতে সুসংহতভাবে পালন করে তাদের সেই যে উপাদান বা উৎপাদিত দ্রব্য সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়াটা, সেটা হচ্ছে গিয়ে অ্যানিম্যাল হাজবেন্ডারির লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এখানেও সবসময় মনে রাখতে হবে যে রোগমুক্ত খাদ্য উৎপাদন, অর্থাৎ তার মধ্যে রোগমুক্ত খাদ্য উৎপাদন, জীবাণুমুক্ত খাদ্য উৎপাদন, বিশুদ্ধ খাদ্য উৎপাদন, পরিষ্কারভাবে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে অ্যানিম্যাল হাজবেন্ডারির প্রধান উদ্দেশ্য। তো এই উদ্দেশ্যে প্রথমে আমরা আসি চিকেন, খুব পরিচিত একটা নাম। আমরা বাজার থেকে যে চিকেন কিনে নিয়ে আসি সেখানে এক একজনের এক একটা পছন্দ থাকে। কেউ বলে দেশি মুরগি, কেউ সেমি দেশি, কেউ বলে পোলট্রি বার্ড অর্থাৎ ব্রয়লার। তো এইখানে হয়তো টেস্টের ডিফারেন্স করতে পারে, যার যার নিজস্ব চয়েস অনুযায়ী সে সেটা নিতে পারে, কিন্তু এগুলো হচ্ছে ব্রিড। তো এই যে ব্রিড যেটা বলা হচ্ছে, এই ব্রিড বলতে বোঝাচ্ছে যে আমাদের সাধারণভাবে একটা হচ্ছে দেশি হচ্ছে সেই লোকাল অঞ্চলে, সেই অঞ্চলের মধ্যে যেই সমস্ত পশু বা পাখি থাকে সেটা হচ্ছে সাধারণ অংশ। আর ব্রিড বলতে বোঝাচ্ছে যে উন্নত মানের পশু বা পাখি। এই যে আমরা ব্রয়লার কথাটা উল্লেখ করছি, ব্রয়লারটা হচ্ছে একটা নির্দিষ্ট ব্রিড। এটা মাংসের উন্নতি সাধনের জন্য করা হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের ব্রিড রয়েছে। আমেরিকান ব্রিড রয়েছে যেমন প্লাইমাউথ রক, রোড আইল্যান্ড, হ্যাঁ, নিউ হ্যাম্পশায়ার ইত্যাদি। এশিয়াটিক ব্রিড রয়েছে ব্রাহ্মা, কোচিন ইত্যাদি। ইংলিশ ব্রিডের মধ্যে সাসেক্স, হ্যাঁ, কর্নিশ ইত্যাদি রয়েছে। ভূমধ্যসাগরীয় ব্রিড রয়েছে হোয়াইট লেগহর্ন, মিনরকা ইত্যাদি। তো এগুলো এক একটা অঞ্চলের সেই অঞ্চলের ব্রিড। কোনোটা শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, কোনোটা শুধুমাত্র মাংস উৎপাদনের, টেবিল ব্রিড। অর্থাৎ চিকেনের মধ্যে দুই ধরনের ব্রিড রয়েছে, মানে সমস্ত যত রকমের ব্রিড থাকুক না কেন, দুটো ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে টেবিল ব্রিড, অর্থাৎ যেটাকে শুধু আমরা মাত্র মাংস খাওয়ার জন্য ব্যবহার করি, এটা হচ্ছে টেবিল ব্রিড। আর লেইং ব্রিড হচ্ছে গিয়ে যারা শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য ব্যবহৃত হবে। তো সেই হিসাবে এক একটা অঞ্চলে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের এই ধরনের ব্রিড রয়েছে উন্নত জাতের। হাঁসের ক্ষেত্রেও তাই রয়েছে, অর্থাৎ এটাও পোলট্রি ফার্মের মধ্যেই পড়ছে। অর্থাৎ বিভিন্ন জাতের হাঁস রয়েছে যাদের কিছু ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হচ্ছে, কারো পেকিং ডাক যেমন ব্যবহার করা হচ্ছে মাংস খাওয়ার জন্য। এবার আছে ডেয়ারি। ডেয়ারির মধ্যে রয়েছে কাউ পড়বে, বাফেলো পড়বে, পিগ পড়বে, শিপ পড়বে, গোট পড়বে। এটা ডেয়ারি ফার্ম ম্যানেজমেন্ট। অর্থাৎ ডেয়ারি, সেখানে কি হচ্ছে না, বিভিন্ন ধরনের গরু, মোষ ইত্যাদি, শুয়োর, ছাগল, ভেড়া, এদের উন্নতি সাধন করা হয়। প্রথমে আসি গরু। এখানে আমাদের জানা আছে যে কি বলে, আমাদের যে দেশি গরুর দুধ আর হাইব্রিড গরুর দুধ, অর্থাৎ এখানে একটা ক্যাটাগরি করা হয়েছে। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো করা হচ্ছে, তাহলে কি করা হচ্ছে না, সেখানে এইভাবে বিভিন্ন উন্নত জাতের সেখানে গরু রয়েছে। ঠিক আছে? যেমন শাহিওয়াল রয়েছে, সিন্ধি, হ্যাঁ, তারপরে গিরি, এই ধরনের বিভিন্ন ধরনের ব্রিড রয়েছে গরুর। এরা প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন করতে পারে। মোষের ক্ষেত্রেও তাই, বিভিন্ন ধরনের সেখানে মোষ রয়েছে। ঠিক আছে? মুড়া, ভাদাবাড়ি, সুরতি ইত্যাদি বিভিন্ন জায়গাতে, হ্যাঁ, এগুলো রয়েছে। শুয়োরের বিভিন্ন ধরনের ব্রিড রয়েছে, মাংস উৎপাদনের জন্যই শুয়োরকে পালন করা হয়। ছাগল এবং ভেড়া, দুধ এবং মাংস দুটোর জন্যই ছাগলকে পালন করা হচ্ছে। আবার মাংসের জন্য তাদেরকে বিভিন্ন ধরনের ব্রিড তৈরি করা হচ্ছে। আর পশমের জন্য তাদের গায়ে, অর্থাৎ ছাগলের থেকে কতটা পশম পাওয়া যায়, বা বিভিন্ন পাহাড়ি জাতের ছাগল রয়েছে তাদের গায়ে লম্বা লম্বা পশম তৈরি হয়, সেখান থেকে সেটা সংগ্রহ করা হয়। ভেড়া খাদ্য উৎপাদনের জন্য করা হয়। অপরদিকে মেইনলি হচ্ছে উল, পশম, সেটার জন্য ভেড়ার বিভিন্ন ব্রিড তৈরি করা হয় বা রয়েছে,
সেখান থেকে প্রচুর পরিমাণে পশম পাওয়া যায়। বাকি থাকলো মাছ এবং মৌমাছি। তো পিসিকালচার, মৎস্য চাষ। তো মৎস্য চাষ আমরা এই জিনিসটা আমাদের কাছে পরিচিত, অর্থাৎ চাষ করা হচ্ছে। তো চাষ করা রুই কাতলা মৃগেল কালবোস চাষ করা, গ্রাস কার্প, আমেরিকান রুই আর নদী থেকে পাওয়া, দুটোর মধ্যে পার্থক্যটা কি না একই জাত, একই রুই কাতলা মৃগেল কালবোস আমি নদী থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে সেখানে সে তৈরি হচ্ছে, সে ডিম দিচ্ছে, সেখান থেকে পোনা তৈরি হচ্ছে, তারা প্রাকৃতিকভাবে সেই নদীতে বা বড় জলাশয়ে প্রাকৃতিকভাবে সেখানে তারা কী হচ্ছে না বড় হচ্ছে এবং তাদেরকে আমরা সংগ্রহ করছি খাদ্য হিসাবে। আর কালচার চাষ করা হচ্ছে, সেটা কিভাবে করা হচ্ছে না নির্দিষ্ট পুকুর থাকবে, সেখানে পুরুষ এবং স্ত্রী মাছের শুক্রাণু ডিম্বাণু সেখানে নিষিক্ত করানো হবে, সংগ্রহ করে তাদেরকে নিষিক্ত করানো হবে, সেখান থেকে ডিম পোনা তৈরি হবে, সেই ডিম পোনাকে আবার আরেকটা নির্দিষ্ট পুকুরে তাদেরকে, অর্থাৎ এটা হচ্ছে হ্যাচারি পুকুরে তাকে স্থানান্তরিত করা হবে, সেখানে যখন আরেকটু বড় হবে সেখান থেকে আবার সঞ্চয়ী পুকুরে ছাড়া হবে, রিজার্ভ ট্যাঙ্ক, সেখানে বড় হওয়ার পর তারপর সেটাকে বাজারজাত করা হবে। এবং এইটা করার আগে তাদেরকে কী করা হচ্ছে না তাদের হাইপোফাইজেশন অর্থাৎ পিটুইটারি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, পুরুষ এবং স্ত্রী মাছকে পিটুইটারি ইঞ্জেকশন দিয়ে তাদেরকে ডিম উৎপাদন এবং শুক্রাণু উৎপাদনের জন্য তাদেরকে উদ্দীপিত করা হচ্ছে, করে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে একটা নির্দিষ্ট সেখানে হ্যাচারির মধ্যে রাখা হচ্ছে, সেখান থেকে তাদের সেই পোনাগুলো সংগ্রহ করে এইভাবে করা হচ্ছে। এটা হচ্ছে মৎস্য চাষ, অর্থাৎ চাষ করে আমরা এই মাছটাকে করছি, কেন না তাদের উৎপাদনটা যাতে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মৎস্য চাষের অংশ। এপিকালচার, মৌমাছি প্রতিপালন। তো মৌমাছির প্রতিপালন যেটা বলা হচ্ছে, সাধারণভাবে আমাদের বাড়িতে বা কোনো গাছের মধ্যে সেখানে আমরা দেখছি মৌমাছির চাক হচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে, ঠিক আছে। তো সেই প্রাকৃতিকভাবে যখন যেটা হচ্ছে তখন সেই যে অংশটা সেটা আমরা প্রাকৃতিকভাবে সেই মধুটাকে পাচ্ছি। আর যখন কালচার করব, সেই কালচার করার জন্য আমরা অনেকেই দেখে থাকবো যে বড় বড় আম বাগানে বা বিভিন্ন ফসলের ক্ষেতে বা শস্যের ক্ষেতে বা বিভিন্ন জায়গাতে সেখানে বড় বড় বাক্স রাখা থাকে, সেই বাক্সের মধ্যে অনেকগুলো ফ্রেম থাকে। এই ফ্রেমগুলোর মধ্যে মৌমাছির যে চাক, মৌচাক, সেই মৌচাকের মতো ছোট 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 ঘর করা থাকে, এটা আগে থেকে করা থাকে। সেই অংশগুলিকে রেখে দেওয়া হয়, সেখানে রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছিকে সেখানে ছেড়ে দেওয়া হয় এবং তারা বংশবৃদ্ধি করতে থাকে। এবং সেই যে চাকের মতো যে অংশগুলো, অর্থাৎ একটা ফ্রেম, ঠিক আছে, এবং ফ্রেম থাকে, সেই ফ্রেমের মধ্যে যে থাকে এর মধ্যে তারা আস্তে 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 বংশবৃদ্ধি করতে থাকে এবং মধু সেখানেই সংগৃহীত হয়। এরপরে কি করা হয়, এই ল্যাংস্টথ বক্স রয়েছে, এটা উন্নত মানের মৌমাছি প্রতিপালনের একটা অংশ বা যন্ত্র। এই ল্যাংস্টথ বক্স, বড় বাক্সের মধ্যে অনেকগুলো ফ্রেম থাকবে, যেমন একটা বড় বাক্সের মধ্যে বড় বড় টাইলস যেমন ঢোকানো থাকে, ঠিক সেরকম সেখানে এই ধরনের ফ্রেম থাকে, ফ্রেমের মধ্যে এই ধরনের ঘর করা থাকে। সেটাকে এবার যখন মধুতে পরিপূর্ণ হয়ে গেল তখন সেটাকে তুলে মৌমাছিগুলিকে আস্তে করে বিভিন্ন পদ্ধতি রয়েছে, ধোয়া দিয়ে হতে পারে বা অন্য কোনো পদ্ধতিতে তাদেরকে সরিয়ে দিয়ে সেটাকে মধু নিষ্কাশনের একটা যন্ত্র রয়েছে, অর্থাৎ ফ্রেমগুলোকে সেই যন্ত্রের একটা ঘূর্ণন যন্ত্র তার মধ্যে সেট করে দেওয়া হয়, করে দিয়ে সেটাকে স্পিডে ঘোরানো হয়। তখন ওই যে কুঠুরির মধ্যে যে মধুগুলো ছিল সঞ্চিত ছিল, সেই মধুগুলো তখন সেই বক্সটার মধ্যে পড়ে যাবে এবং সেখান থেকে সেই মধু সংগ্রহ করে সেটাকে বিশুদ্ধ করে তারপরে সেটাকে বাজারজাত করা হয়। তো মধুর মধ্যে বিভিন্ন উপাদান সেখানে রয়েছে, ঠিক আছে, যেমন জল রয়েছে, হ্যাঁ, সরল শর্করা, লেবুলোজ, ডেক্সট্রোলোজ, মল্টোজ, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি রয়েছে, উৎসেচক রয়েছে, ভিটামিন এ, বি, সি,
রয়েছে মধুর পুষ্টিগত, এটা হচ্ছে মধুর উপাদান এবং পুষ্টিগত গুণ। শুরু করছি চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 হচ্ছে গিয়ে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। অর্থাৎ মানব কল্যাণের জীবাণু। তো মানব কল্যাণের জীবাণু, আমরা জানি যে জীবাণু আমাদের রোগ সৃষ্টি করছে, কিন্তু আমাদের প্রচুর আমাদের উপকার করছে। সেই উপকারগুলি নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনাটা করব। তো প্রথমেই জীবাণুর যে ভূমিকা, সেটা আমাদের দইয়ের কথা মনে চলে আসে, ঠিক আছে, কার্ড। তো আমরা খুব ভালো করে জানি যে দই যখন পাতা হয়, ঠিক আছে, যখন দই তৈরি করা হচ্ছে, দুধ থেকে যখন দই তৈরি করা হয়, তখন আগের যে দই, সেই দইয়ের সামান্য কিছু অংশ অল্প গরম দুধের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, তারপর দেখা যাচ্ছে সেই দুধটা দইয়ে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে ওই যে দইয়ের যে অংশটা, তাহলে তার মধ্যে কি থাকছে না, সেখানে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাসের একটা স্পেসিস, অর্থাৎ দণ্ডাকৃতি ব্যাকটেরিয়ার একটা প্রজাতি ল্যাক্টোব্যাসিলাস কেজাই রয়েছে, অনেকগুলো আরও প্রজাতি রয়েছে। তারা কি করছে না, এই দুধকে দইয়ে পরিণত করছে। তাহলে ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মানে জীবাণু, অর্থাৎ মানব কল্যাণের সাথে এ খুব ভালোভাবে জড়িত। তো আমরা এই চ্যাপ্টারে আরও বহু এই জাতীয় ঘটনা বা এই জাতীয় উপাদান বা উৎপাদিত দ্রব্যকে নিয়ে আলোচনা করব। যেমন হয়েছে গিয়ে, অর্থাৎ ফার্মেন্টেড, সোজা কথা এখানে ফার্মেন্টেশন হচ্ছে, সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন উৎপাদিত দ্রব্য, যেমন মাখন তৈরি হচ্ছে, পনির তৈরি হচ্ছে, ঠিক আছে, যোগার্ট অর্থাৎ দুধের শরতলা দুধ, হ্যাঁ, ঘোল তৈরি হচ্ছে, কেফির তৈরি হচ্ছে, কুমিশা ঘটকি দুধ, তারপর হচ্ছে গিয়ে টেটি, ইডলি, ফিশ সস তৈরি করা হয় ছোট ছোট মাছ, তাকে বিভিন্ন ধরনের ব্যাসিলাস প্রজাতির বিভিন্ন জীবাণু দ্বারা তাকে সন্ধান প্রক্রিয়াতে, সোজা কথা আমরা যেটা বলি পচিয়ে দেওয়া, ঠিক আছে, তার মাধ্যমে সেই ফিশ সস তৈরি করা হচ্ছে, ঠিক আছে। কিমচি হচ্ছে গিয়ে বাঁধাকপি এবং অন্যান্য শাকসবজি, সেখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এই যে ল্যাক্টোব্যাসিলাস যেটা, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে তাদেরকে সন্ধান করিয়ে সেই নির্দিষ্ট খাদ্য উৎপাদন করা হচ্ছে। ইডলি, চালের গুঁড়ো বা ডালের গুঁড়োকে সন্ধান প্রক্রিয়াতে লিউকোনস্টক, হ্যাঁ, জাতীয় ব্যাকটেরিয়াকে সেখানে কাজে লাগানো হচ্ছে। তারপর স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাসের বিভিন্ন প্রজাতি, দুধ জাতীয় বিভিন্ন যে উৎপাদিত দ্রব্য যেগুলো বলা হলো, পনির, মাখন, ঠিক আছে, সেখানে স্ট্রেপ্টোকক্কাস, লিউকোনস্টক, হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস, তাহলে এই জাতীয় জীবাণুগুলো প্রচুর স্ট্রেপ্টোকক্কাস রয়েছে, লিউকোনস্টক, ল্যাক্টোব্যাসিলাস, এই সমস্ত যে জীবাণুগুলো রয়েছে, এরা দুগ্ধজাতীয় উপাদান যেগুলো বলা হলো, এগুলো তৈরিতে সাহায্য করছে। চর্মশিল্পে, অর্থাৎ লেদার টেকনোলজি, আমরা যে চামড়ার জিনিসপত্র, সামগ্রী, বিভিন্ন ধরনের সামগ্রী যে ব্যবহার করি, সেই যে চামড়াটা, সেই চামড়াটা বিভিন্ন যে পশুর কাছ থেকে, সে ছাগল, ভেড়া, গরু, মোষ ইত্যাদি যাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, সেটাকে প্রথমে কি করা হয় না, ট্যানিং করা হয়। ট্যান, চামড়া ট্যান, এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ ট্যান না করলে সেই চামড়াকে আমরা ব্যবহার করতে পারবো না।
তো এই চামড়া ট্যান করার যে পদ্ধতি, সেখানে বিভিন্ন ধরনের স্ট্রেপ্টোমাইসিস এবং সিউডোমোনাস গোত্রের স্ট্রেপ্টোমাইসিস সিউডোমোনাস এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো তারা কাজ করে। কি কাজ করে না, চামড়ার ওপরে যে লোম রয়েছে, পশম রয়েছে, সেগুলিকে তারা দ্রবীভূত করে ফেলে, খেয়ে ফেলে। চামড়ার মধ্যে যে বিভিন্ন ধরনের যে লিগনিন বা যে ধরনের কেরাটিন ইত্যাদি যে বিভিন্ন অংশগুলো রয়েছে, প্রোটিয়েজ, লাইপেজ ইত্যাদি যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলিকে তারা কি করে না, খেয়ে ফেলে। যত ট্যানিং প্রসিডিওর ভালো হবে, তত বেশি সেটা কি হবে না, সফট হবে, নরম হবে। অর্থাৎ সেই চামড়াটা তখন আমরা ব্যবহার করতে পারবো, ব্যবহারের যোগ্য করে তোলা হয়। এবং এই ব্যবহারের যোগ্য করে তোলার জন্য ব্যাকটেরিয়া যদি সেখানে কাজ না করতো, তাহলে কিন্তু আমরা চামড়ার জিনিস ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ সেক্ষেত্রে চর্মশিল্পে সেখানে তারা কি করছে না, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো তারা সাহায্য করছে। মদ্যশিল্পে বিভিন্ন ধরনের যে মদ রয়েছে, তার মধ্যে বিয়ার, রাম, হুইস্কি, অ্যালকোহলস ইত্যাদি যে রয়েছে, সেখানে স্ট্রেপ্টোমাইসিস সেখানে রয়েছে, ক্লস্ট্রিডিয়াম রয়েছে, জাইমোমোনাস রয়েছে। অর্থাৎ সেখানে ইস্ট দিয়ে গেজিয়ে, অর্থাৎ এরা নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া রয়েছে এবং ছত্রাকও রয়েছে। তো সবচেয়ে প্রাচীন পদ্ধতি হচ্ছে গিয়ে এখানে যে ইস্ট, স্যাকারোমাইসিস সেরিভিসি ইস্ট, যেটা নাকি আমরা পাউরুটি শিল্পে বা কেক পেস্ট্রিতে আমরা ব্যবহার করি, বা ইডলি দোসাতেও সেখানে অনেক সময় দেওয়া হয়, বা আরও যে আমরা নান তৈরি করছি, বা অর্থাৎ ময়দা দিয়ে যে সমস্ত খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে, সেখানেও কিন্তু স্ট্রেপ্টোমাইস সেখানে ব্যবহার করা হচ্ছে, ইস্টকে দিয়ে সেটাকে করা হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের, সেটা ছাড়াও অর্থাৎ ইথাইল অ্যালকোহল তৈরি করার জন্য C2H5OH এটা তৈরি করার জন্য তাদেরকে কাজে লাগানো হয়। তার মধ্যে স্যাকারোমাইসিস সেরিভিসি অর্থাৎ ইস্ট সেটা রয়েছে, সার্সিনা রয়েছে, জাইমোমোনাস রয়েছে, ক্লস্ট্রিডিয়াম রয়েছে, ল্যাক্টোব্যাসিলাস রয়েছে। এই সমস্ত প্রজাতিগুলিকে বিভিন্ন ধরনের মদ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ফার্মেন্টেশন করিয়ে তাদেরকে সেটা করা হচ্ছে। ওষুধ উৎপাদনের জন্য অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স, আমরা যে বিভিন্ন ধরনের বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হচ্ছে, সেখানে স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিক্যাল, টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন, নিওমাইসিন, মাইটোমাইসিন, ব্যাসিট্রাইসিন, পলিমিক্সিন, এই ধরনের প্রচুর অ্যান্টিবায়োটিক্স আমরা ব্যবহার করি। এবং সেখানে স্ট্রেপ্টোমাইসিস প্রজাতির অনেকগুলো প্রজাতি রয়েছে যারা নাকি এই অ্যান্টিবায়োটিক্সগুলো তৈরিতে সাহায্য করছে। ব্যাসিলাস সাবটিলিস, ব্যাসিলাস পলিমিক্সা, ব্যাসিলাস সাবটিলিস রয়েছে, ব্যাসিলাস পলিমিক্সা রয়েছে। ঠিক আছে, তো এরা কি করছে না, অ্যান্টিবায়োটিক উৎপাদনে সাহায্য করছে। ভ্যাকসিন, ভ্যাকসিন উৎপাদনে বিভিন্ন ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণুকে আমরা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে ভ্যাকসিন বা টিকা উৎপাদনের জন্য যেই রোগের করা হবে, অর্থাৎ যেই রোগের ভ্যাকসিন উৎপাদন করা হবে, সেই রোগের জীবাণুটাকেই ব্যবহার করা হয়। অর্থাৎ টিকা সম্পর্কে আমাদের পূর্ববর্তী ধারণা রয়েছে, আমরা জানি যে টিকা কিভাবে তৈরি করা হচ্ছে।
ঠিক আছে, কাজে যেই রোগের যেমন ধরা যাক কলেরা রোগের জন্য যে ভ্যাকসিন, কলেরা রোগের জীবাণুর নাম হচ্ছে গিয়ে ভিব্রিও কলেরি। তো সেই ভিব্রিও কলেরি এই যে রোগ ইয়েটা রয়েছে, ভিব্রিও কলেরি কলেরা রোগ সৃষ্টি করছে। তো ভিব্রিও কলেরি যে কলেরা রোগ সৃষ্টি করছে, তাহলে তার টিকা উৎপাদনের জন্য এই ভিব্রিও কলেরিকেই ব্যবহার করা হয়। তাহলে এই ভিব্রিও কলেরিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে না, ভিব্রিও কলেরি হচ্ছে কি একটা জীবাণু। তো এর ভগ্নাংশ একটা কোষ, এই কোষের সামান্য অংশ অর্থাৎ সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়, করে দিয়ে সেখান থেকে একটা অংশ নিয়ে কলেরার ভ্যাকসিন হিসাবে সেটাকে ব্যবহার করা হচ্ছে। যক্ষ্মা, টিউবারকিউলোসিস। তো টিউবারকুলোসিসের বা যক্ষ্মার জীবাণুর নাম কি না, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগের জীবাণুর নাম। তো এটা ব্যাসিলাস বা দণ্ডাকৃতি একটা ব্যাকটেরিয়া। ভিব্রিও কলেরির মতো এক্ষেত্রেও কোষের ভগ্নাংশ না হয়, এটাকে ফ্রিজিং করে দেওয়া হয়, ক্রিস্টালাইন করে দেওয়া হয়, ডিপ ফ্রিজে বা এভাবে করে তাকে ফ্রিজিং করে ক্রিস্টালাইন করে দেওয়া হয়, একটা কাঁচের টুকরোর মতো হয়ে যাবে। তারপর সেটাকে গুঁড়ো করে দেওয়া হয়, গুঁড়ো করে দিয়ে সেখান থেকে সামান্য একটা অংশ নিয়ে সেখানে সেই ভ্যাকসিন বা টিকাটা উৎপাদন করা হয় এবং সেটা যেটা নাকি শিশুদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। প্লেগ রোগের ক্ষেত্রে সেখানে সেই ব্যাকটেরিয়া ইয়ারসিনিয়া পেস্টিস সেই জীবাণুকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সেই ব্যাকটেরিয়াটাকেই ব্যবহার করা হচ্ছে। এইভাবে বিভিন্ন ব্যাকটেরিয়াকেই কি করা হচ্ছে না, সেই রোগের ভ্যাকসিন হিসাবে ব্যবহার করা হয়। ভিটামিন উৎপাদনে সেখানে আমরা প্রচুর পরিমাণে জীবাণুকে ব্যবহার করি। ভিটামিন উৎপাদনে রাইবোফ্লেভিন উৎপাদনে যেমন ক্লস্ট্রিডিয়াম, রাইবোফ্লেভিন হচ্ছে একটা ভিটামিন, তাই সেটা উৎপাদনের জন্য ক্লস্ট্রিডিয়াম, মাইকোব্যাকটেরিয়াম এই ধরনের ব্যাকটেরিয়াগুলিকে আমরা ব্যবহার করছি। ভিটামিন B12 জন্য প্রোপ্যানোব্যাকটেরিয়ামকে ব্যবহার করছি। ভিটামিন সি উৎপাদনের জন্য গ্লুকোব্যাকটেরিয়াকে আমরা ব্যবহার করছি। বিভিন্ন ধরনের উৎসেচক অর্থাৎ এনজাইম আমরা বাজারে আমাদের শরীরের প্রয়োজন অর্থাৎ আমাদের কোনো খাদ্য অর্থাৎ পুষ্টিগত গোলযোগ যদি দেখা যায়, অর্থাৎ হজমের যদি আমাদের ডাইজেশনের যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের উৎসেচক সেটা পাওয়া যায়, সেটা ট্যাবলেট হিসাবে বা ক্যাপসুল হিসাবে বা লিকুইড ফর্মে আমরা বিভিন্ন ধরনের উৎসেচকের পাই। তো সেই উৎসেচক উৎপাদনে কিন্তু সেখানে আমরা ব্যাকটেরিয়াকে ব্যবহার করে থাকি, যেমন অ্যামাইলেজ, প্রোটিয়েজ, স্ট্রেপ্টোকাইনেজ এগুলিকে দিয়ে একটা দ্রবণ তৈরি করে রাখা হয়। সেটা দিয়ে আমরা সেটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ ল্যাবরেটরিতে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে বা বাণিজ্যিকভাবে মেডিসিনের একটা অংশ হিসাবে সেটাকে ব্যবহার করা হয়। ব্যাসিলাস সাবটিলিস রয়েছে, ব্যাসিলাস তারপর স্ট্রেপ্টোকক্কাস রয়েছে, এদের মাধ্যমে বিভিন্ন ধরনের উৎসেচক সেখানে আমরা উৎপাদন করতে পারি। নেক্সট আমরা আসছি সুয়েজ ট্রিটমেন্ট। সুয়েজ ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছে নর্দমার জল বিশুদ্ধিকরণ। তা আমরা আমাদের আশেপাশে যে বিভিন্ন যে নর্দমা ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোতে আমরা খুব ভালোভাবেই এটা আমরা দেখতে পাই যে সেখানে নর্দমাগুলো বিভিন্ন ধরনের
বস্তুতে পরিপূর্ণ হয়ে থাকে, যার ফলে সেখানে কী হয় না, জলটা ঠিকমতো প্রবাহিত হতে পারে না। জলটা প্রবাহিত হতে না পারার কারণই কিন্তু যে নর্দমার মধ্যে যে বিভিন্ন যে বস্তুগুলো রয়েছে সেই বস্তুগুলো সেখানে জমে থাকা। একটা জিনিস খেয়াল করে দেখবে যে নর্দমার মধ্যে ধরা যাক আমি নর্দমার মধ্যে সবুজ কোনো তরকারির খোসা বা তরকারির অংশ বা উদ্ভিজ্জ অংশ নর্দমার মধ্যে ফেললাম, কিন্তু সেটা কি দীর্ঘদিন ওইভাবেই সবুজ অংশই হিসাবে থেকে যায়? সেটা কালো রং ধারণ করে। ঠিক আছে, কেন না? আমরা বলছি পচে গেল। তো এখানে এটা হচ্ছে প্রাকৃতিকগতভাবে হয়ে যাচ্ছে, কিন্তু সেই অংশটা সেখানে থেকেই গেল, যার ফলে কি হচ্ছে না, নর্দমার যে ফ্লো, জলের যে প্রবাহ, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তাছাড়া মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, আমরা তার জন্য দায়ী। তো যাই হোক, তো আমরা এখানে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে নর্দমার জলের মধ্যে যে বিভিন্ন যে বস্তুগুলো রয়েছে সেই জলটাকে আমরা কিভাবে বিশুদ্ধ করতে পারবো, অর্থাৎ ভালো জল হিসাবে সেটাকে আমরা আবার বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিতে পারবো। তো তার জন্য কি করা হচ্ছে না, সেখানে নর্দমার জলের মধ্যে কি কি থাকে না, নর্দমার জলের মধ্যে আমরা প্রত্যেকে বাড়িতে যেই ধরনের অ্যাক্টিভিটিস পালন করে থাকি, অর্থাৎ আমি আমার বাড়ি অ্যাসিড দিয়ে মুছছি, আমরা আমাদের কোমোডের মধ্যে বা পায়খানা প্যানের মধ্যে সেখানে হারপিক দিচ্ছি, তাহলে এই যে অ্যাসিড বা এই উপাদানগুলো সেটা কি হচ্ছে, অবশেষে কিন্তু সেটা নর্দমাতে গিয়ে মিশছে। তাহলে নর্দমার মধ্যে এইটা হচ্ছে একটা উপাদান। আর কি না, সেখানে বিভিন্ন জৈব বস্তু সেখানে গিয়ে মিশে থাকে। ঠিক আছে, তো এই বিভিন্ন জৈব বস্তুর মধ্যে সেখানে বিভিন্ন ধরনের প্রাণী হতে পারে, প্রাণীজ অংশ হতে পারে, উদ্ভিজ্জ অংশ হতে পারে, বিভিন্ন প্রাণীর মলমূত্র হতে পারে। তো এই যে উপাদানগুলো, সেই উপাদানগুলো নর্দমার মধ্যে থাকছে। তাহলে এই বস্তুগুলিকে কি করতে হবে না, সেগুলিকে আমাদের বিভিন্ন রকমভাবে রিমুভ করতে হবে। তো রিমুভ করতে গেলে সেখানে কতগুলো পদ্ধতি রয়েছে, সেটা একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি এবং বিশেষ প্রযুক্তি। তো যান্ত্রিক পদ্ধতি যে বলতে যেটা বোঝাচ্ছে, সেখানে প্রথমে হচ্ছে গিয়ে কি না, ফিল্ট্রেশন। বা পরিশ্রুতকরণ। তো পরিশ্রুতকরণ, নর্দমার জলটা সেটা একটা বিশাল অনেকটা অংশ। তো সেখানে কি করা হয় না, এই জলটাকে প্রথমে ডেট্রিটাস ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। এক নম্বর ডেট্রিটাস ট্যাঙ্ক জিনিসটা কি না, সেখানে যাবতীয় যতখানি জল আছে সম্পূর্ণ জলটাকেই সেখানে ফেলা হয়। ফেললে পর তার মধ্যে যা যা জিনিস রয়েছে, জৈব অজৈব, আমরা অজৈবটাকে নিয়ে এখানে আলোচনা করছি না, বিভিন্ন ধরনের যে জৈব পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো কী হলে অধক্ষিপ্ত হয়ে যাবে, অর্থাৎ ভারী বস্তুগুলো সেখানে নিচে পড়ে যাবে। নিচে পড়ে যাওয়ার পরে এবার সেই জলটাকে নিয়ে যাব আমরা স্কিমিং ট্যাঙ্কে। ঠিক আছে, স্কিমিং ট্যাঙ্ক। ডেট্রিটাস ট্যাঙ্কে ভারী বস্তুগুলো অধক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে, থিতিয়ে পড়ার পরে সেই জলটাকে আমরা নিয়ে আসবো স্কিমিং ট্যাঙ্কে। স্কিমিং ট্যাঙ্কে সেখানে কি করা হয় না, জলটাকে ভালোভাবে নাড়ানো হয়, একটা বিশেষ পদ্ধতির সাহায্যে সেটাকে জলটাকে নাড়ানো হয়। নাড়ানো হলে পর সেখানে জলের মধ্যে যে বিভিন্ন তৈলাক্ত বস্তু থাকবে, সূক্ষ্ম কণা থাকবে, মিশে থাকবে, বিভিন্ন ধরনের ডিটারজেন্টস বা অন্য কোনো বস্তু থাকবে, সেগুলো কি হবে না, ভেসে উঠবে। ভেসে উঠলে পর তখন সেগুলিকে একটা পদ্ধতি রয়েছে, তার মাধ্যমে সেগুলিকে সরিয়ে ফেলা হয়, ফলে জলটা আরও স্বচ্ছ এবং পরিষ্কার হলো। এইবার এখান থেকে এই জলটাকে এবার কী করেন, সেডিমেন্টেশন ট্যাঙ্ককে নিয়ে যাওয়া হয়। সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেখানে
স্কিমিং ট্যাঙ্ক থেকে যখন জলটাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আরও যে কণাগুলো তার মধ্যে রয়েছে সেগুলো থিতিয়ে পড়বে, প্রেসিপিটেট করে যাবে ধীরে ধীরে। প্রেসিপিটেট করে যাওয়ার পরে এবার সেখানে কী করা হবে না, সেখান থেকে অক্সিডেশন ট্যাঙ্ক, অক্সিডেশন ট্যাঙ্ক, ট্যাঙ্ক জারণ করা হবে। অর্থাৎ সেখানে কি করা হবে না, নানা রকম ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি মাইক্রো অর্গানিজম সেখানে থাকে। এই সেডিমেশন ট্যাঙ্ক থেকে সেই জলটাকে অক্সিডেশন ট্যাঙ্কে যখন নিয়ে আসা হলো, তখন সেক্ষেত্রে কি করছে না, এই ব্যাকটেরিয়াগুলো, নীলাভ সবুজ শৈবাল যারা রয়েছে তারা সেটাকে জারিত করে বিভিন্ন বস্তুতে পরিণত করে, কোনোটা ভোলাটাইল অর্থাৎ উদ্বায়ী বস্তু হতে পারে, বিভিন্ন গ্যাসীয় পদার্থ হতে পারে, মিথেন হতে পারে, সেই পদার্থগুলিকে বাতাসে বের করে দিচ্ছে, বা কোনো সেটাকে কি করছে না মৌলিক কণাতে সেগুলিকে ভেঙে দিচ্ছে। এরপরে এই যে জলটা আমরা যেটা পেলাম, সেই জলটা আমরা কি করলাম না, যেখানে বিভিন্ন পদ্ধতি চাষের জমিতে আমরা দিয়ে দিতে পারি, অথবা মাছের চাষ যেখানে হচ্ছে সেখানে মাছের চাষ সেই পুকুরের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। এভাবে আমরা জিনিসটাকে ব্যবহার করতে পারি। আর যেই উপাদানগুলো থেকে গেল সেই উপাদানগুলিকে আমরা অন্য পদ্ধতিতে সেগুলিকে সরিয়ে ফেলে আমরা এইভাবে নর্দমার জলকে বিশুদ্ধকরণ করতে পারি। বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল, অর্থাৎ পেস্ট কন্ট্রোল শস্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে রোগ পোকার আক্রমণ ঘটে, অর্থাৎ ফসলের ক্ষতি করছে, সবজির ক্ষতি করছে, ফলের ক্ষতি করছে, সেই ক্ষতিকারক যে এজেন্টস যারা রয়েছে, বিভিন্ন ধরনের পোকামাকড় রয়েছে, বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে, তো তাদের হাত থেকে সেই ফসলকে রক্ষা করার পদ্ধতি, তো সেই পদ্ধতি সাধারণভাবে আমরা কি করি না, পেস্টিসাইডস বা ইনসেকটিসাইডস ইউজ করি। পেস্টিসাইডস বা ইনসেকটিসাইডস আমরা ইউজ করি, ফসলের ক্ষেত্রে স্প্রে করে দিলে পর সেই যে পতঙ্গ হোক বা অন্য কোনো রোগ পোকা বা জীবাণু যারা রয়েছে তারা মারা যাবে, তাহলে ফসল প্রোটেক্টেড হলো। তো এটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তো রাসায়নিক পদ্ধতিতে আমরা যদি পেস্ট কন্ট্রোল করি, তাহলে তার সমস্যাটা হচ্ছে গিয়ে যে এই পেস্ট অর্থাৎ এই সমস্ত পোকাকে যে সমস্ত খাদ্য শৃঙ্খল ফুড চেনের মাধ্যমে যারা রয়েছে, অর্থাৎ ধরা যাক গঙ্গা ফড়িং বা পঙ্গপালকে আমরা মেরে ফেললাম, কিন্তু পঙ্গপালকে চড়াই পাখি খাচ্ছে, গিরগিটি খাচ্ছে বা অন্য কোনো প্রাণী খাচ্ছে, তাদেরকে আবার আরেকটা খাচ্ছে, অর্থাৎ এটার খাদ্য শৃঙ্খলের মধ্যে রয়েছে। এটা ঠিক যে সে আমাদের ফসলের ক্ষতি করছে, কিন্তু একই সাথে কিন্তু তাদেরকে যখন আমরা মেরে ফেলছি, তাহলে তার সাথে তার উপর নির্ভরশীল অন্যান্য খাদ্য শৃঙ্খলের অন্যান্য যে পরবর্তী যে ধাপ, ট্রফিক লেভেল, পুষ্টি স্তর, সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কী করা হচ্ছে না, বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল করা হয়। অর্থাৎ বায়োলজিক্যালি পেস্ট কন্ট্রোল করতে গিয়ে সেখানে বিভিন্ন ধরনের প্রাণীদের সাহায্য নেওয়া হয়। যেমন পুকুর বা নর্দমাতে তেলাপিয়া, গাপ্পি, খোলসা এসব মাছকে ছেড়ে দিলে তারা মশার লার্ভাকে খেয়ে ফেলবে। ঠিক আছে, ব্যাঙাচি বা সোনা ব্যাঙ, কোনো ব্যাঙ ইত্যাদি, তাদের যে ব্যাঙাচি তারাও মাছের লার্ভাকে খেয়ে ফেলে। ঠিক আছে, বিভিন্ন ধরনের আদ্য প্রাণী যারা রয়েছে তাদের পতঙ্গদের রোগ সৃষ্টির জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ পতঙ্গদের আদ্য প্রাণীকে সেখানে যদি ছড়িয়ে দেওয়া যায়, তারা সেই পতঙ্গের দেহের মধ্যে রোগ সৃষ্টি করবে, অর্থাৎ পতঙ্গটা মারা যাবে। নিমাটোডা রয়েছে, সন্ধিপদী প্রাণী রয়েছে, যেমন মাকড়সা। আমরা ঘরের মধ্যে মাকড়সা জাল দেখলে সেটাকে পরিষ্কার করে ফেলছি, কিন্তু মাকড়সা একই সঙ্গে মাকড়সার যে জাল, সেখানে পতঙ্গ আটকে যাচ্ছে। পতঙ্গ আটকে গেলে মাকড়সা সেটা খাদ্য হিসেবে গ্রহণ করছে। তাহলে মাকড়সা, বিভিন্ন টাইগার বিটল, লেডি বার্ড বিটল, ঠিক আছে, মাইট রয়েছে, অণুজীব রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস ইত্যাদি, এদেরকে যদি আমরা নির্দিষ্ট নিয়ন্ত্রিত পদ্ধতিতে যদি ফসল ক্ষেত্রে, শস্য ক্ষেত্রে যদি আমরা ছড়িয়ে দিই, তাহলে তারা কী করে না নিয়ন্ত্রিতভাবে তাদের সেই পতঙ্গদের তারা মেরে ফেলবে। তো এটাই হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল।
ঠিক আছে। তাছাড়া আরও অন্যান্যভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে পুরুষ নির্বীজকরণ, অর্থাৎ যাতে তারা প্রজননে লিপ্ত হতে না পারে, তারা বিভিন্ন হরমোন প্রয়োগ করে তাদেরকে আমরা মেরে ফেলে ফেরোমন হরমোন ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাদের তারপরে বিভিন্ন ধরনের প্রতিরোধ, অর্থাৎ বিটি ফলন, হ্যাঁ, বায়োলজিক্যাল ব্যাসিলাস থুরিনজেন্সিস এই ধরনের একটা জীবাণুর মধ্যে একটা রয়েছে, একটা নির্দিষ্ট টক্সিন উৎপাদন রয়েছে, অর্থাৎ সেই জিনটাকে যদি আমরা ফসলের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই সেই ফসলটা ওই সমস্ত পোকার আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এটা হচ্ছে কী আছে না, বিটি, যেমন বিটি তুলো, বিটি বেগুন ইত্যাদি, অর্থাৎ বিটি হচ্ছে ব্যাসিলাস থুরিনজেন্সিস। ব্যাসিলাস থুরিনজেন্সিস বিটি। তো এই বিটি, এই ব্যাসিলাস থুরিনজেন্সিস এর মধ্যে একটা জিন রয়েছে, জিনটা টক্সিন উৎপাদন করে। এই জিনটাকে আমরা যদি কোনো ফসলের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, ট্রান্সজেনেসিস উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে চেষ্টা। তো এই ক্ষেত্রে তাহলে কী হবে না, সেই টক্সিন উৎপাদনটা তার মধ্যে থেকে যাবে, যার ফলে কোনো পতঙ্গ সেই ফসলের ক্ষতি করতে পারবে না। বায়ো ফার্টিলাইজার, জৈব সার। তো জৈব সার বলতে বোঝাচ্ছে যে সাধারণভাবে আমরা ফসলের ক্ষেত্রে যে সার প্রয়োগ করি নর্মালি, সেটা হচ্ছে কি রাসায়নিক সার, অর্থাৎ অ্যামোনিয়াম ফসফেট, সুপার ফসফেট, এনপিকে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রাসায়নিক সার রয়েছে, খুব সহজে সেখানে ফসলের খুব দ্রুত বৃদ্ধি হয়। ইউরিয়া রয়েছে। তো এই রাসায়নিক সারগুলো ফসলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যাতে ফসলে খুব দ্রুত বৃদ্ধি হয়, খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং প্রচুর ফসল হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি হয় না, একবার এইগুলো ব্যবহার করতে করতে এমন হয়ে যায় যে মাটির নির্দিষ্ট যে উর্বরতা ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, সেটা নষ্ট হয়ে যায়, যার ফলে বেশ কয়েক বছর পরে যখন সেই ফসল উৎপাদন করা হবে, তখন সেখানে আমরা রাসায়নিক সার যদি প্রয়োগ না করি, তাহলে ফসল উৎপাদন হবেই না। তার কারণ হচ্ছে মাটির নির্দিষ্ট যে উর্বরতার শক্তিটা রয়েছে, সেই ক্ষমতাটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এখানে বায়ো ফার্টিলাইজার্স বা জীবজ সার যেটা বলা হচ্ছে, তার মধ্যে দেখা যায় যে রবি শস্য এবং খারিফ শস্যের মাঝখানে একটা ওই ধনচে জাতীয় গাছ বা ডাল জাতীয় শস্যের চাষ করা হয়। তো ধনচে চাষ করে দেখা গেছে করা হয় কেন না, নাইট্রোজেন জাতীয় সারের জন্য, অর্থাৎ সেই তার মধ্যে বিভিন্ন ধরনের নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া, তারা নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোডোব্যাক্টর, তারা বসবাস করছে। তারা জমিতে নাইট্রোজেন বৃদ্ধি করবে, তাদেরকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে একটা সার হিসাবে তারা থেকে গেল। ডাল জাতীয় শস্যের চাষ করলে আমরা জানি যে মটর গাছের উদ্ভিদের যে মটর উদ্ভিদের মূলের মধ্যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া। সেই রাইজোবিয়াম বিভিন্ন ডাল জাতীয় শস্য, মটর ছাড়াও বিভিন্ন অন্যান্য ডাল জাতীয় উদ্ভিদের মধ্যেও তারা কি করছে না, গুটি বাঁধছে, অর্বুদ সৃষ্টি করছে, তার মধ্যে কি করছে না, বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করছে, সেই নাইট্রোজেনটা জমির মধ্যে জমির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করছে। তো সেখানে তাহলে আমরা কি পেলাম, অ্যাজোডোব্যাক্টর, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর প্রভৃতি বিভিন্ন ব্যাকটেরিয়াগুলো যারা রয়েছে, তারা নাইট্রোজেন সম্বন্ধনকারী ব্যাকটেরিয়া হিসাবে তারা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করছে। আর কি না, সেখানে গাছের যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হিসেবে ফসফেট ব্যাকটেরিয়া, যেমন মাইকোব্যাকটেরিয়াম, থিওব্যাসিলাস, হ্যাঁ মাইকোব্যাকটেরিয়াম রয়েছে, থিওব্যাসিলাস রয়েছে, তাহলে ব্যাসিলাস মেগাথেরিয়াম, এরা রয়েছে। এরা মাটিতে ফসফেটের উৎপাদন বা ফসফেট যুক্ত করতে পারে। নীলাভ সবুজ শৈবাল, BGA, হ্যাঁ, ব্লু গ্রিন অ্যালগি। নীলাভ সবুজ শৈবাল রয়েছে যেমন অ্যানাবিনা, নস্টক, অ্যালোসিরা, টলিপোট্রিক্স, সিলিন্ডোস্পার্মাম ইত্যাদি নীলাভ সবুজ শৈবাল যারা রয়েছে, তারা কি করছে না, জমিতে বা শস্যক্ষেত্রে তাদেরকে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তারা নাইট্রোজেন স্থিতিকরণ ঘটাতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, যেমন অ্যাজোলা রয়েছে, জলজ ফার্ন, তারা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে পারে। ছত্রাক, বহিমাইকোরাইজা এবং অন্তমাইকোরাইজা, পাইন গাছের
যে পাইন গাছের যে মূল রয়েছে, মূলের চারিপাশে মূলকে ঘিরে এই মাইকোরাইজা তারা বসবাস করে এবং সেখান থেকে পাইন গাছকে তারা বিভিন্ন পুষ্টিদ্রব্য তারা দিতে পারে। তার মধ্যে এই যে অ্যাসোসিয়েশনটা, অর্থাৎ পাইন এবং ছত্রাকের যে মাইকোরাইজার যে অ্যাসোসিয়েশনটা, এটাকে বলছে VAM, VAM, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা। ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা, অর্থাৎ এই যে পাইন গাছের সাথে যে ছত্রাকের যে অ্যাসোসিয়েশনটা, এটাকে বলা হচ্ছে এই জিনিস। অর্থাৎ সোজা কথা, জৈব সার হচ্ছে গিয়ে আমাদের বলতে আমরা যেটা জেনে আলোচনা করলাম সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, অর্থাৎ জীবাণু কীভাবে আমাদেরকে সাহায্য করছে। একই সাথে জৈব সার বলতে কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা সবসময় বাড়িতে আমরা করিয়ে থাকি, সেটা হচ্ছে বিভিন্ন ফলের খোসা, তরকারির খোসা বা অন্য কোনো খাদ্য সামগ্রীর অংশ একটা গর্তের মধ্যে ফেলা হয়, ফেলে সেটাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, সেখানে বিভিন্ন জীবাণু সেটার মধ্যে কাজ করে সেই অংশটাকে আমরা কিন্তু আবার বিভিন্ন কাজে লাগাতে পারি জৈব সার হিসাবে, সেটাও কিন্তু জৈব সার। ঠিক আছে, তাহলে আমরা এই চ্যাপ্টারে যেটা পড়লাম সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের মানব কল্যাণে জীবাণু কীভাবে সাহায্য করছে, অর্থাৎ সেখানে শক্তি উৎপাদনের জন্য, উৎসেচক উৎপাদনে, ভিটামিন উৎপাদনে, হ্যাঁ, চর্মশিল্পে, তারপরে বিভিন্ন জাতীয় দুগ্ধ জাতীয় খাদ্য উৎপাদনে কীভাবে সাহায্য করছে, অ্যান্টিবায়োটিক্স উৎপাদনে কীভাবে সাহায্য করছে, জৈব সার কীভাবে তৈরি করা হচ্ছে, বায়োফর্টিফিকেশন অর্থাৎ খাদ্য উৎপাদনের উন্নতি সাধন কীভাবে হচ্ছে, একই খাদ্যের কীভাবে সেই গুণগত মানটা বৃদ্ধি করা হবে ইত্যাদি, এই জিনিসগুলোকে নিয়ে আমরা, নর্দমার জল কীভাবে বিশুদ্ধকরণ করা হবে, এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টার আমরা আলোচনা করলাম। আজকে এখানেই শেষ করছি।